আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আপনাদের সাথে একটি ট্রাভেল ব্লগ শেয়ার করতে। আমাদের থাইল্যান্ড সিরিজের বেশ কয়েকটি ভিডিও আমরা আপলোড করেছি, বাকি ভিডিওগুলো রয়ে গেছে। এগুলো এখন আমরা আস্তে আস্তে আপলোড করব, সময়ের অভাবে এতদিন এডিট করতে পারিনি। আমাদের থাইল্যান্ড সিরিজে আমরা উঠেছিলাম ব্যাংককের খাওসান রোডে খাওসান প্যালেসে আমরা উঠেছি। এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের দ্বিতীয় দিন। এদিকে যাবো এদিকে। এখন আবার আরেক রকম মার্কেট বসছে, দেখছো? দিনের খাওসান আলাদা। এর আগের ভিডিওতে আপনাদের সাথে খাওসানের নাইট লাইফ দেখিয়েছি, আজকে দেখাচ্ছি দিনের বেলার খাওসান কেমন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম খাওসান রোডের রাতের চিত্র। সেখানে বিভিন্ন রকমের খাবারের পসরা ছিল, কিন্তু দিনের বেলা একই রাস্তায় একই রোডে কিন্তু বসেছে অন্যরকম দোকান। এখানে আছে হেনার দোকান, আছে কসমেটিক্সের দোকান, আছে চশমার দোকান। সামনে বাম দিকে দেখতে পাচ্ছি একটা ট্যাটু সেন্টার। থাইল্যান্ডে আসার পর থেকে যেটুকু আমার চোখে পড়েছে, এখানে ট্যাটু আর স্পার জন্য বেশ বিখ্যাত। এগুলো কি গ্র্যাব? মিটার ট্যাক্সি তো মনে হয় ভালো। ভালো, কিন্তু ওই যে ভয় লাগে তো। সুন্দর সুন্দর সানগ্লাস। থাইল্যান্ডে আসার পর থেকে গরমের তীব্রতা এত বেশি যে আমাদের বাইরে আসতে ভীষণ কষ্ট হচ্ছে। এখানে সাধারণ লোকালদের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে বিটিএস স্কাই ট্রেন। এটা এখানে বেশ পপুলার। এইটার জন্য এখানে কার্ড করতে হয়। আমরা অল্প সময়ের জন্য এসেছি, তাই আমরা এখানে বিটিএসের কোনো কার্ড করিনি। আমরা আজকে গ্র্যাব বুক করেছি। গ্র্যাবে ওঠার জন্য আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আপনাদের ভাইয়া এখানে কিছু মোবাইল অ্যাক্সেসরিজ দেখছিল। এখানে ফুটপাতে আসলে সব ধরনের জিনিসই পাওয়া যায়। আমরা এখানে এসপি সিলভার মোড়ে চলে এসেছি। আমাদের গ্র্যাবের লোকেশনটা এখানেই দেওয়া ছিল। আমরা এখন এসপি সিলভারের সামনে এসে আমাদের গ্র্যাবের জন্য ওয়েট করছি। খাওসান প্যালেস থেকে 3 মিনিটের মতো হেঁটে আসলেই আমাদের এখানে এসপি সিলভারের মোড়। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন গ্র্যাবে উঠে গেছি। আমাদের গন্তব্য এখন এমবিকে মার্কেট। এমবিকে মার্কেটে যেয়ে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে কম খরচে আপনারা কোথা থেকে বিভিন্ন দরকারি জিনিসগুলো কিনতে পারেন। এটা হচ্ছে এমবিকে মার্কেট। এই গাড়ি আমাদের এখন এমবিকে মার্কেট পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। এমবিকে মার্কেটটা আসলে ভীষণ বড়। কতটা বড় আপনাদের বুঝাবো। এটা আমাদের বাংলাদেশের যমুনার প্রায় 5টার সমান। আমি এমবিকে মার্কেটের একদিক দিয়ে ঢুকলে আরেক দিক খুঁজে পেতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমরা সারাদিন প্রায় এমবিকেতেই ছিলাম। আমরা ঘুরে ঘুরে দেখে অনেক কিছুই কিনেছি এমবিকে থেকে। এমবিকে সেন্টারে ঢোকার পরে আমাদের হাতের ডান পাশে পড়েছে বার্গার কিং, বাম দিকে পড়েছে 7-Eleven। এটা ছিল আমাদের ফার্স্ট ডে রমজানের, এই জন্য আমাদের খাওয়ার কোনো প্যারা ছিল না। আমরা এখানে ফার্স্টে লোকেশনটা বুঝে নিচ্ছিলাম কোন ফ্লোরে আমরা কি কি পাবো। এমবিকেতে প্রচুর পরিমাণে খাবারের দোকান আছে, খাবারের নিয়ে কোনো চিন্তা নেই। প্রতিটা ফ্লোরেই আপনারা পেয়ে যাবেন খাবারের দোকান। এই জায়গাটাতে এসে আমরা কিছুক্ষণ সময় নিয়েছি বোঝার জন্য আসলে আমরা কোন দিক দিয়ে ঢুকবো। তবে খাবার অনেক থাকলে কি হবে, মুসলিমদের একটু চিন্তা ভাবনা করে খেতে হবে, কারণ এখানে হালাল খাবার খুব কম আছে। এখানে আমি একটা কসমেটিক্সের দোকান থেকে বেশ কিছু কসমেটিক্স নিয়েছি, সেগুলো আপনাদের সাথে পরে এক সময় শেয়ার করব কি কি নিয়েছি। এখানে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের হেয়ার উইক। যারা বিভিন্ন কালারিং উইক পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন। তারপর আমরা সোজা গিয়েছিলাম জুতা কেনার জন্য। আপনাদের ভাইয়ার খুব ইচ্ছা ছিল সুপার স্পোর্টস থেকে জুতা কেনার। এখানে অরিজিনাল অ্যাডিডাস এবং রিবকের জুতা পাওয়া যায়। এখানে ভ্যাট রিফান্ডের একটা ব্যাপার ছিল, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সব দোকান থেকে ভ্যাট রিফান্ড হয় না। যে দোকান থেকে ভ্যাট রিফান্ড হয় আপনারা সেখান থেকে চেয়ে অবশ্যই আপনাদের স্লিপটা নিয়ে নেবেন, এবং এয়ারপোর্ট থেকে যেদিন ফিরবেন সেদিন স্লিপটা শো করলে আপনাকে ভ্যাট রিফান্ডটা ফেরত দিয়ে দিবে। এরকম একটা হলুদ কালারের মেমো দিবে আপনাদের। সুপার স্পোর্টস ফ্যাক্টরি থেকে আমরা প্রায় 3-4 জোড়া জুতা কিনেছিলাম। আমার জন্য 1 জোড়া, আপনার ভাইয়ার জন্য 3 জোড়া জুতা কিনে আপনাদের ভাইয়া খুব খুশি। থাইল্যান্ডে এসেছি আর স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো না তা তো হতে পারে না।
আমরা এখানে চলে এসেছিলাম বিউটি হার্বে। এখানে সব অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায়। এখান থেকে আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছি। আমি ভেবেছিলাম এখান থেকেও হয়তো আমরা ভ্যাট রিটার্ন পাবো, কিন্তু ওদের কাছে ভ্যাট রিটার্নের কোনো অপশন ছিল না। সব দোকান আপনাকে ভ্যাট রিটার্ন করবে না, এটা আপনাকে বুঝে নিতে হবে তাদের কাছ থেকে কোনটাতে তারা ভ্যাট রিফান্ড করছে। হার্ব কেয়ারে আসার পরে আমার তো মাথা নষ্ট, কোনটা রেখে আমি কোনটা নিব। আমার তো অনেক কিছু নিতে ইচ্ছা করছিল, কিন্তু ভয়ও লাগছিল, কারণ তাদের প্রোডাক্টটা কেমন হবে সেটা তো আমি জানি না। তারপরও যেগুলো আমার বেশি প্রয়োজন ছিল সেখান থেকে আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছি কিছু সাবান। হার্বস কেয়ার থেকে বের হয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে আছে অনেক রকমের দোকান। সেখানে আমরা এখন যাচ্ছি একটা ভালো খাবারের দোকান খুঁজতে, কারণ বিকেলবেলা আমরা যখন মার্কেটে এসেছি আমাদের এখন ইফতারের সময় হয়ে গেছে, আমরা কিছু খাবারের খোঁজ করব। এখানে একটা দোকান আমার ভীষণ ভালো লেগেছে। এখানে স্ক্র্যাচ আর্টিস্টরা সরাসরি মানুষের ছবি এঁকে দিচ্ছে। এয়ারপোর্ট থেকে আমরা ডলার ভাঙিয়েছিলাম কম পরিমাণে। এখন শপিং করতে এসে মনে হয়েছে আমাদের আরও কিছু থাই বাদ প্রয়োজন, তাই আমরা এখান থেকে কিছু মানি এক্সচেঞ্জ নিয়ে গেলাম। থাইল্যান্ডের এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। সব জায়গায়, সব গলিতে, সব মার্কেটে মোটামুটি এক্সচেঞ্জের ব্যবস্থা আছে, আর রেটটাও ভীষণ ভালো দিচ্ছে। এখানে আমরা একটা ড্রাই ফুডের দোকান দেখছি। থাইল্যান্ড কিন্তু ড্রাই ফুডের জন্য ভীষণ বিখ্যাত। তারা তাদের ফ্রুটকে কখনোই ওয়েস্টেজ হতে দেয় না, সেটাকে তারা ড্রাই করে সংরক্ষণ করে। এই পাশে ছিল একটা ফ্রান্সের বেকারি আউটলেট। এই আউটলেটের খাবার থেকে খুব ভালো মিষ্টি ঘ্রাণ বেরোচ্ছিল। এই তো আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত একটা হালাল ফুডের দোকান। এটা একটা ইন্ডিয়ান দোকান ছিল। এখানে ছিল দম বিরিয়ানি, যেটা দিয়ে আমরা আমাদের রমজানের প্রথম ইফতারটা সেরে নিয়েছি। খাবারের টেস্টটা এভারেজ ছিল, আমার কাছে অতটা ভালো লাগেনি, কিন্তু আমার হাতে আর কোনো অপশন ছিল না, তাই এটাই আমাকে ট্রাই করতে হয়েছে। আসলে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আসলে যে আশা নিয়ে থাইল্যান্ডে এসেছি, আমার সেই আশার গোড়েবালি। কারণ আমি কোনো রকম স্ট্রিট ফুড খেতে এখন রীতিমতো ভয় পাচ্ছি, কারণ সেখানে কোনটা হালাল আর কোনটা হারাম সেটা বুঝতেই আমার সময় লেগে যাচ্ছিল। খাওয়া শেষে বাইরে এসে আমার এই পেস্ট্রি আউটলেটটা ভীষণ ভালো লেগেছে। চোখে লাগার মতো খুবই সুন্দর ওদের ডিজাইনগুলো ছিল। এই পাশে ছিল অনেক রকমের ফ্রুটস জুস, ছিল ডাবের দোকান। থাইল্যান্ড কিন্তু ডাবের জন্য বেশ বিখ্যাত। আমরা এখন যেহেতু কিছু খেয়ে এসেছি, আমরা এখনই কিছু খাবো না, জাস্ট এখান থেকে একটা ফুটেজ নিয়ে চলে যাচ্ছি। এমবিকে কিন্তু কোনো হোলসেল মার্কেট না। আপনারা যারা অনেক বেশি রকমের শপিং করতে চান, আপনাদের এটা খুঁজে বের করতে হবে কোথায় আপনারা হোলসেল প্রাইসে জিনিসপত্র পাবেন। আমরা অল্প সময়ের জন্য এসেছি আর খুব বেশি শপিং আমরা করব না, তাই আমাদের কাছে এমবিকেটাই বেস্ট মনে হয়েছে। এখানে একটা জিনিস যেটা খেয়াল রাখবেন কেনাকাটা করার সময়, এখানে অরিজিনাল জিনিসের সাথে কিন্তু বিভিন্ন রেপ্লিকাও পাওয়া যায়। সেটা আপনাদেরই বুঝে বের করতে হবে কোনটা অরিজিনাল কোনটা রেপ্লিকা। এটা কিন্তু কোনো দোকানেই স্বীকার করবে না যে তার এটা রেপ্লিকা। থাইল্যান্ড থেকে কেনাকাটার সময় আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ওরা যখন প্রাইসটা বলবে, ফিক্সড প্রাইসের দোকান সেগুলো ফিক্সডই থাকে, সেখানে কোনো বার্গেটিং চলে না। বাট ওদের ফিক্সড প্রাইসের দোকান খুবই কম, এখানে দামাদামি দোকানের সংখ্যাই বেশি। ওরা এমন একটা প্রাইস বলবে যেটা শুনে আপনার মাথা গরম হয়ে যাবে। তখন আপনি যখনই চলে যেতে চাইবেন তখন তারা ডিসকাউন্ট করে আপনাকে কনভিন্স করতে চেষ্টা করবে। সো আপনি যেই প্রোডাক্টটা কিনবেন আপনাকে সেটা নিয়ে একটু আইডিয়া রাখতে হবে, তাহলে আপনি ফ্লেক্সিবলভাবে সব কিছু কিনে কেটে নিয়ে আসতে পারবেন। এখানে ডক্টর পংয়ের একটা আউটলেট আছে, এখানে বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট তারা সেল করে। এখানে আছে বিভিন্ন রকমের জুয়েলারি জিনিসপত্র, শো পিসের জিনিসপত্র, আর ডান দিকে আছে কিছু খাবারের দোকান। এখান থেকে মূলত রেস্টুরেন্টগুলো শুরু হয়েছে। রেস্টুরেন্টের থিমগুলো এত ভালো লাগছে আমার দেখতে। এখানে বেশ কিছু জাপানিজ ফুড শপও আছে। এই ফ্লোর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। এখানে আমরা একটা জাপানিজ স্টোরে খুঁজে যাচ্ছি, যেটা ছিল দুনকি থেকে আপনাদের ভাইয়ার কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো। আপনার ভাইয়া যখন জাপানে ছিল তখন দুনকি থেকে অনেক কিছু কিনেছিল। যেহেতু আমরা থাইল্যান্ডে একটা দুনকির শপ পেয়েছি, তাই এখন আমরা দুনকি খুঁজতে যাচ্ছি। দুনকি নিয়ে আমার একটি আলাদা ভিডিও করা আছে, চাইলে আপনারা দুনকি সম্বন্ধে সেই ভিডিও থেকে জানতে পারেন। এমবিকেতে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা আসে, তাই এখানে ভিড় সবসময় লেগেই থাকে। এখানে আরও একটা জাপানিজ শপ।
জাপানিজ ফুডগুলো দেখতে আসলে একটু অন্যরকম লাগে। আপনাদের ভাই আমাকে বলেছে জাপানিজ ফুড একবার ট্রাই করাবে এখানে। তো এখন আমরা যে কাজে এসেছি আগে সেটা শেষ করব। সি ফুড শপ। এই লাইন দিয়ে যে কয়টা শপ আছে সব কয়টাই মোটামুটি জাপানি ফুড শপ। এতক্ষণ হাঁটার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত দোকানটি পেয়ে গিয়েছি। এমবিকে ঘুরতে হলে আপনাকে অনেক বেশি এনার্জি গেইন করে আসতে হবে। খাবারগুলো দেখতে ভীষণ লোভনীয় লাগছে। বাটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বাটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হওয়াতে এটা আসলে বিশ্বের সব দেশেতেই পাওয়া যায়। তবে এইখানকার বাটার কালেকশনগুলো একটু অন্যরকম। এখানকার কালেকশনগুলো বেশ সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। বাংলাদেশে এখন বিভিন্ন ব্র্যান্ডের জুতাগুলো এসেছে, বাট আমরা যখন ছোট ছিলাম তখন জুতা মানেই ছিল বাটা। বাটা ছাড়া অন্য কোনো জুতা আমরা চিন্তাও করতে পারতাম না। থাইল্যান্ডের বার্থডে কেকের ডিজাইনগুলো বেশ ইউনিক আর প্রাইসটাও ছিল ভীষণ কম। ফুড কোর্টের ফ্লোর থেকে সোজা চলে গিয়েছিলাম আমরা আরেকটি ফ্লোরে। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস ছিল। এখানে প্লাস সাইজের ড্রেসও খুব ভালো পাওয়া যায় এবং যেই কোনো সাইজের ড্রেস এখানে ভালো পাওয়া যায়। স্টারবাকস থেকে আমরা একটা কফি খেয়ে নিলাম। এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব, কারণ এখন সব ক্লোজের টাইম হয়ে গেছে। এমবিকে সেন্টার সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের ওপেনিং টাইম। এখানে একটা আউটলেটে কিছু মধু দেখলাম আমরা, যেখানে সরাসরি গাছের চাক নিয়ে এসেছে। আর এখানে ছিল অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার এবং অর্গানিক বিভিন্ন রকমের জিনিস। থাইল্যান্ড মানে অর্গানিক জিনিসের ভান্ডার, শুধু আপনাকে একটু দেখে শুনে বুঝে জিনিসটা নিতে হবে। আজকের মতো আমরা শপিং এখানেই ক্লোজ করব, কারণ চাইলেও আজকে আর আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, ক্লোজিং টাইম হয়ে গেছে। আমরা এখন এইটুকু শপিং নিয়ে বাড়ি ফিরে যাব। আমরা আবার একটা গ্র্যাব কল করেছি, গ্র্যাবের জন্য ওয়েট করছি। আমাদের গ্র্যাবটা চলে এসেছে, আমরা উঠে পড়েছি গ্র্যাবে। 7-Eleven থেকে আমরা এরকম একটা ভিটামিন সি বিট নিয়েছিলাম, এটা টেস্টটাও খুব ভালো ছিল। এমবিকে মার্কেটের আশেপাশে চারিদিকে সব সময় এরকম ফেস্টিভ্যাল লেগেই থাকে। তখন একটা ফেস্টিভ্যাল ছিল, আসলে বাইরের দিকে গরম অনেক বেশি ছিল। গরমের তীব্রতার জন্য আমরা বাইরের দিক থেকে তেমন কিছু দেখতে পারিনি। আমরা ভিক্টোরি মনুমেন্টের সামনে দিয়ে যাচ্ছি। রাতের ভিক্টোরি মনুমেন্টটা দেখতে কিন্তু অসাধারণ। আমার কাছে এটা লাইটিংটা খুব বেশি ভালো লেগেছে। এটা দিনের বেলা দেখেছিলাম, সেটার সৌন্দর্য ছিল একরকম, আর রাতের ভিক্টোরি মনুমেন্টের সৌন্দর্যটা কিন্তু আরও অনেক গুণ বেশি ভালো। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা আবার এখন এসপি সিলভারের মোড়েই নেমে গিয়েছি, কারণ 3 মিনিটের দূরত্বের জন্য আমাদের গ্র্যাবে প্রায় 20 বাতের মতো প্রাইজের আপ ডাউন হচ্ছে। তাই আমরা ভাবলাম একটু হেঁটেই আমরা চলে যাই, তাহলে আমাদের 20-40 বাত বেঁচে যাবে। এমবিকেতে যাওয়ার সময় কিন্তু আমরা সেম রোডটা দিয়ে গিয়েছিলাম, তখন কিন্তু তার চিত্র ছিল একরকম, এখন রাতের বেলা তার চিত্র হয়ে গেছে আরেক রকম। আজকে আবার সেই কুমিরের বারবিকিউ, সেই ভাজা পোড়া খাবার, স্ট্রিট ফুড, স্পা, মানে রাতের চিত্রটা আবার ফিরে আসছে। রাত যত বাড়বে তত এখানকার পার্টি ভাইবটা বেড়ে যাবে, আস্তে আস্তে মানুষের সমাগমও বাড়বে। এই এক অন্যরকম খাওসান। এখনই মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছে না, আর একটু পরে যখন বের হব তখন কিন্তু মানুষ আরও অনেক বেড়ে যাবে। আমাদের আরেকবার বের হতে হবে, কারণ আমাদের সেহরির জন্য খাবার নিতে হবে। আমাদের হাতে এখন অনেক ব্যাগ, এত ব্যাগ নিয়ে আমরা আর কিছু ক্যারি করতে পারছি না। তাই এই ব্যাগেজগুলো আমরা হোটেলে রেখে তারপর আবার চলে যাব 7-Eleven-এ, কারণ এখন 7-Eleven-এ আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি আগের ভিডিওতে একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্যাংককে আমাদের খাওসানে মানে হোটেল নেওয়াটা হয়েছে সবচাইতে বড় ভুল, কারণ খাওসান রোডটা আমাদের জন্য না। এটা যারা খাওসানের নাইট লাইফ স্পেন্ড করতে আসে বা অনেক বেশি এনজয় করতে আসে, পার্টি একটা ভাইব লাগে, তাদের জন্য আসলে খাওসানটা বেস্ট। আমাদের রুমটা কিন্তু অনেক ভিতরে, তারপরও ওদের এখানে যেই পরিমাণ সাউন্ড থাকে, রাত্র 2:30 থেকে 3টা, 3:30, 4টা পর্যন্ত আমরা মানে ঘুমাতে পারি না বললেই চলে। আমার একটু সাউন্ড প্রবলেম হয়, আপনাদের ভাইয়া ঠিকই ঘুমাতে পারে, কিন্তু সেই সাউন্ডে আমি মোটেও ঘুমাতে পারি না। তো আমার মনে হয়েছে আমাদের আসলে খাওসানের রুমটা নেওয়া মোটেও উচিত হয়নি। তাই আপনাদের জন্য আমার তরফ থেকে একটা সাজেশন থাকবে,
আপনারা হোটেল বুক করার আগে অবশ্যই সেই এরিয়া সম্বন্ধে খুব ভালোভাবে জেনে বুঝে তারপর হোটেলটা নেবেন। এই ট্যুরটা প্ল্যান করার সময় আমরা একটু তাড়াহুড়া করেছি বললেই চলে। এই তাড়াহুড়াটা যদি না করতাম তাহলে হয়তো আমাদের হোটেলের এই বিড়ম্বনায় পড়তে হতো না। এত ব্যস্ত একটা রাস্তা, তারপরও এটা ভালো লাগছে যে কেউ কারো দিকে তাকাচ্ছে না, কারোর সাথে কারো কোনো ধাক্কা লাগছে না। এই ভিড়টা যদি আমাদের বাংলাদেশে হতো, আমি চিন্তা করছি তখন কি হতো। তবে পকেটমার কিন্তু থাইল্যান্ডেও আছে। এখানে কিন্তু অনেক পিক পকেটিং হয়। তাই খাওসানে আসলে আপনাদের পার্টি মুডের সাথে সাথে পকেটটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আপনার মূল্যবান ফোন অথবা আপনার মানিব্যাগ, আপনার মূল্যবান যে কোনো কিছু সাথে থাকবে সেটার দিকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে। কখন যে এটা উধাও হয়ে যাবে চোখের পলকে আপনি টেরও পাবেন না। এখানে স্পা সেন্টারের সামনে এভাবে স্পা নিচ্ছে সবাই। পুরো খাওসান রোড জুড়েই কিন্তু বিভিন্ন বার আছে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে যেখানে মিউজিক হচ্ছে। গেস্টরা ভীষণভাবে পার্টি এনজয় করছে। তবে সবচাইতে বেশি ভয়ঙ্কর সাউন্ড দিয়ে মিউজিক হয় আমাদের খাওসান প্যালেস হোটেলটার ঠিক উল্টা সাইডে যে বারটা আছে সেখানে। আমি সেটা চিন্তা করছি যে সব রেখে কি আমাদের হোটেলের সামনেই তারা এগুলো করার জায়গা পেল, আর তাদের পার্টিটা শেষ হয় মনে হয় সবার শেষে। পুরো খাওসান রোড থেমে যায়, কিন্তু এই বারের মিউজিক থামে না। রাত যত বাড়ে তাদের মিউজিকের তাল তত বেশি বাড়ে। এখানে এক বয়স্ক আন্টি বিভিন্ন রকমের সবজি বিক্রি করছে। এখানে হেঁটে হেঁটে বিভিন্ন স্ট্রিট ফুডের যে দোকানগুলো আছে তাদের কাছে সে হকারি করে এইসব সবজিগুলো বিক্রি করছে। হাঁটতে হাঁটতে আমরা খাওসান প্যালেসের সামনে চলে এসেছি। আমি এসে আমাদের হোটেলের সামনটা চিনতে পারছিলাম না, কারণ এখানে আবার নতুন করে কিছু স্ট্রিট ফুডের দোকান বসেছে। তাই আমি হাঁটছিলাম, আপনাদের ভাইয়া আমাকে পেছন থেকে ডাকছে, আমরা তো আমাদের হোটেল ক্রস করে চলে যাচ্ছি। তখন আমি আবার ব্যাক করে চলে আসলাম। আসেন আপনাদের থাই কারেন্সির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। থাই কারেন্সির নাম হচ্ছে থাই বাত। থাই বাতগুলো দেখতে বেশ সুন্দর। এইটা অনেকটা ডলারের মতো, মানে প্লাস্টিক কভার করা, বিভিন্ন কালারের বিভিন্ন নোট। এগুলো হচ্ছে কয়েন, থাই সেন্ট। এখানে থাই বাতের আমি দেখাচ্ছি কি কি নোট আছে। এখানে এটা হচ্ছে 1000 টাকার নোট, মানে 1000 বাত। আর এখানে হচ্ছে থাই রাজার পিকচার দেওয়া দুই পাশে। এটা হচ্ছে 500 বাত, এটা 100 বাত, এটা 50 বাত। ওদের বাতের কালারগুলো কিন্তু বেশ সুন্দর। এটা 20 বাত। আর এখানে 10 বাতের কয়েন আছে, যেটা আমার কাছে এখন নেই, আমি পেয়েছিলাম একবার। আর আপনাদের ভাইয়া 7-Eleven থেকে এই খাবারগুলো নিয়ে এসেছে স্যারির জন্য, আর কিছু ফ্রুটস নিয়ে এসেছে। ওইখানে আর ভিডিও করার মতো পরিবেশ ছিল না। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।